গল্পের শুরুতে আমরা অ্যালেন নামের একজন ছেলেকে দেখতে পাই যাকে তার কাছের মানুষরা তাড়িয়ে দিয়েছে কারণ অ্যালেন অনেক বেশি দুর্বল। এই কারণে অ্যালেন এখন একা একা থাকতে শুরু করে। তো একদিন যখন অ্যালেন বাইরে হাঁটছিল কিছু দূরে এসে দেখতে পাই দুইটি মেয়ে আছে যাদের মধ্যে একজন লড়াই করছে। সেখানে অনেক ধরনের কুকুর বা মনস্টারের মতো জন্তু ছিল যাদেরও ধ্বংস করছে, কিন্তু ওরা আক্রমণ করতে করতে এগোচ্ছিল। সেই দুই মেয়ের মধ্যে একজন লিসা, যে প্রিন্সেস, অন্য মেয়েটিকে বলে দৌড়াও, আমি যতক্ষণ পারি তোমাকে সামলাবো। কিন্তু প্রিন্সেস নিজের বডিগার্ডকে এমনভাবে ঝুঁকিতে ফেলে দিতে চায় না, তাই সে থেমে যায়, পাশে দাঁড়ায় আর সবটা দেখছে। অন্যদিকে অ্যালেন দূরে দাঁড়িয়ে সব দেখছে। ওর আগের জীবনের সমস্ত স্কিল ব্যবহার করে চিনে নেয় যে প্রিন্সেস লিসা। মনে পড়ে একবার ছোটবেলায় পার্টিতে লিসাকে দেখেছিল, সবাই তার ওপর হাসছিল, হেট করছিল কারণ তার কোনো বিশেষ শক্তি ছিল না, কিন্তু একমাত্র সে বলেছিল কমপক্ষে সে চেষ্টা করছে, কিছু শিখছে। এখন মনস্টাররা আক্রমণ করতে আসে। বডিগার্ড ব্যারি আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে আহত হয়। ব্যারির চিৎকার, মাফ করো প্রিন্সেস, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, আমি ব্যবহারহীন। তখন হঠাৎ অ্যালান লাইটের গতিতে এসে উপস্থিত হয়। আগের জীবনের সব শক্তি ব্যবহার করে প্রিন্সেসকে রক্ষা করে। মনস্টারদের দেখে সবাই শক হয়ে যায়। ওই তো সত্যি অ্যালান। আরও মনস্টার আক্রমণ করতে আসে। অ্যালান এক ঝাপটে লাফ দেয় এবং চোখ দিয়ে যাচাই করে প্রতিটা মনস্টারের ভিতরে একটা করে কোর আছে, তাই সে একসাথে সব কোরকে টার্গেট করে। আগের জীবনের সব স্কিল ব্যবহার করে আক্রমণ করে। ফল, সব মনস্টার ধ্বংস হয়ে যায়। প্রিন্সেসের বডিগার্ড অ্যালানের কাছে ক্ষমা চায়। আমার সীমা এখানেই, আমি মারা যাচ্ছিলাম। অ্যালান ওর কাছে যায় এবং হিলিং শুরু করে। তার হিলিং শক্তি এত প্রভাবশালী যে বডিগার্ডের আর্মারও ঠিক হয়ে যায়। সবাই শক হয়। অ্যালান, যে আগে ব্যবহারহীন মনে হতো, এখন কি অবাক সব ক্ষমতা দেখাচ্ছে। অ্যালানের কাছে কোনো স্পেশাল স্কিল নেই এমন দেখায় সবাইকে, কিন্তু সত্যি হলো তার আগের জীবনের সব স্কিল ও শক্তি এখনও তার মধ্যে আছে এবং সে আগে হিরো ছিল। প্রিন্সেস লিসা আসে। হয়তো তার কাছে এমন কিছু আশীর্বাদ আছে যার কথা কাউকে জানা নেই। প্রিন্সেস জানায় যে যখন সে দেবীর কাছে প্রার্থনা করছিল তখন দেবী তাকে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়েছিল যে তাকে কান্ট্রি সাইডে এসে হিরোদের সাহায্য করতে হবে, তাই সে আসে সঙ্গে নিয়ে তার সবচেয়ে শক্তিশালী মহিলা বডিগার্ড ভেলো। ভেলো প্রশ্ন করে, ঠিক আছে, তুমি আসলে এখানে কি করছো? এটা পরে বলবো, আগে তোমার গাড়িটা ঠিক করি। অ্যালান গাড়িটা পুরোপুরি ঠিক করে দেয়, আগের মতো ঠিক। প্রিন্সেস আসে এবং বলে, আমার বাবা আমাকে পরিবারের থেকে বের করে দিয়েছে কারণ আমার কোনো শক্তি নেই। সবাই বলে আমি ব্যবহারহীন, এটা একেবারেই অন্যায়। অ্যালান বলে, হ্যাঁ সত্যিই অন্যায় হয়েছে, কিন্তু তুমি চাও কি? তুমি কি একা সাধারণ একজন মানুষের মতো জীবন কাটাতে চাও? প্রিন্সেস হ্যাঁ বলে। প্রিন্সেস ঠিক সেই হিরোর কাছে যায় যাকে খুঁজতে এসেছে, আর অ্যালানও সাথে চলে আসে। চারপাশে সবকিছু শুনশান, কেউ নেই। একটা বাড়ির পাশে যখন লোক আসে তখন দেখা যায় অনেক লোক জড়ো হয়েছে। এক মেয়ে লাফ দিয়ে বাইরে আসে, তিনি আছেন আকিরা। এই সময়ে সে একমাত্র হিরো। তার কাছে হিরোর সব শক্তি আছে, অনেক স্মার্ট স্কিলও আছে, কিন্তু সে লিসাকে চিনতে পারে না। আবারও লিসা আগে তার খাবার দেয় কারণ আকিরা ক্ষুধার্ত। বসার সময় আকিরা নিজের কথা বলতে শুরু করে। সে বলে, যখন আমি এখানে দিয়ে যাচ্ছিলাম তখন এক ছোট মেয়ের সঙ্গে দেখা হয়েছে। সে আমার কাছে এসে সাহায্য চেয়েছিল। তখন বুঝতে পারলাম যে এখানে একটা ড্র্যাগন আছে যা সেই মেয়েকে খেতে যাচ্ছে, তাই আমি তাকে সাহায্য করার জন্য এক এবের মধ্যে লুকিয়ে নিয়ে এলাম। তারপর ভিলেজে এসে আরও খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি, কিন্তু সেই বুড়ো লোক কিছুই বলতে চায়নি, আমাকে ঠেলাঠেলি করে বের করে দেয়। তাই আমি শুধু ওই মেয়েটাকে রক্ষা করতে চাই। অ্যালান ভাবতে থাকে, আমার মনে হচ্ছে সেই মেয়েটাকে হয়তো কোনো বলি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভিলেজের সব মানুষ হয়তো সেই শিশুকে বলি দিয়ে ড্র্যাগনের সঙ্গে নিজের গ্রামকে রক্ষা করতে চাইছে। যখন মানুষ আসে তখন আশেপাশে কোনো মনস্টার বা বিস্ট দেখা যায়নি। আকিরা বলে, আমি ড্র্যাগনটাকে শেষ করতে এসেছি, আমি তাকে শেষ করব যাই হোক। প্রিন্সেস লিসাও সাহায্য করার জন্য প্রস্তুত। সে বলে, আমাদেরও যেতে হবে। তার বডিগার্ডও বলে, ঠিক আছে, আমি ওর সঙ্গে চলব। অ্যালানও বলে, ঠিক আছে, আমি সাহায্য করতে প্রস্তুত। তাহলে তিনজনেই জঙ্গলে ঢুকে যায়। আকিরা প্ল্যান বানায়, আমি সরাসরি ড্র্যাগনের সঙ্গে লড়ব, তোমরা ঘুরে বেড়াবে, পরে যদি আমাকে সাহায্যের প্রয়োজন হয় তখন তোমরা করবা। কিন্তু অ্যালান মনে করে, কেননা আমি সরাসরি যাই, এবং আকিরা একটু হেল্পফুল হতে চায়। সে বলে, তুমি কি করবে? তুই তো লড়াই করতে পারিস না, জানিস না ড্র্যাগন কতটা শক্তিশালী, তুই গেলে মারা যাবি। তাই আকিরা সরাসরি এগোবে আর এল্যান ঘুরে যাবে। এল্যান বুঝে বলে, ঠিক আছে, যেমন তুমি চাও, সরাসরি যেতে চাও যাও, আমি ওকে। ঠিক আছে। এল্যান বলে, আমরা প্ল্যান অনুযায়ী কাজ করব। প্রিন্সেস সরাসরি ড্র্যাগনের দিকে এগোতে শুরু করে। ড্র্যাগন প্রথমেই ফায়ার দিয়ে আক্রমণ করে। আকিরা নিজের লাইটনিং অ্যাটাক প্রস্তুত করে পাল্টা আক্রমণ শুরু করে, কিন্তু তার আক্রমণ ড্র্যাগনের উপর একদম কাজে লাগে না, একদম কোনো ক্ষতি হয় না। আকিরা বুঝতে পারে যে মেয়েটাকে সে সুরক্ষার চেষ্টা করেছিল তাকে ড্র্যাগন জান বুঝে পাঠিয়েছে।
উদ্দেশ্য অন্যদের ফাঁস করা এবং ভয় দেখানো। সবকিছু ঠিকমতো প্ল্যান অনুযায়ী চলছে। হিরোরা গুস্সে আসে। আকিরা লাইটনিং স্পিড ব্যবহার করে আক্রমণ করে। আক্রমণ শক্তিশালী হলেও ড্র্যাগনের উপর কোনো ক্ষতি হয় না। ড্র্যাগন আবার নিজের লেজ দিয়ে আক্রমণ করে। আকিরা দূরে লাফ দিয়ে পড়ে যায়। সে চিৎকার করে, এটা কি হলো? ড্র্যাগন আবার আক্রমণ করতে গেলে এল্যান এসে পৌঁছে এক আক্রমণে ড্র্যাগনের এক অংশকে আলাদা করে ফেলে। ড্র্যাগন শক হয়, এটা কি হলো? এল্যান বলে, পেছনে থাকো, আমি দেখি কতটা শক্তিশালী। এরপর সে আরেকটি অ্যাটাক দেয় যা সরাসরি ড্র্যাগনের ওপর লাগে। ড্র্যাগন শক হয়ে যায়, কারণ এই ড্র্যাগন হলো সব ড্র্যাগনের মধ্যে সবচেয়ে শক্তিশালী, একটি রেড ড্র্যাগন, সকলের কিং। এত শক্তিশালী ড্র্যাগনকে এল্যান কিভাবে হারাচ্ছে তা সে বুঝতে পারছে না। এল্যান ড্র্যাগনের শরীরের কোর চেক করে, আক্রমণের জন্য প্রস্তুত হয়, কিন্তু ড্র্যাগন পালানোর চেষ্টা করে। মেয়েদের ওপরে সে বসে এবং বলে, যদি তোমরা থামো না আমি সবাই ধ্বংস করে দেব। কিন্তু এল্যানকে কোনো সমস্যা নেই, সে বলেই বাইরে যায় এবং স্পিড ব্যবহার করে আক্রমণ করে। ড্র্যাগনের কোর সহ পুরো শরীর টুকরো টুকরো হয়ে যায় এবং বাতাসে ছড়িয়ে পড়ে। প্রিন্সেস লিসা তখন চিন্তিত হয়ে যায় এবং বলে, কি হলো, সব ঠিক আছে তো? লিসা দেখে এল্যানকে এবং জিজ্ঞেস করে, ঠিক আছো? এল্যান বলে, হ্যাঁ ঠিক আছি, কিন্তু ড্র্যাগন ধ্বংস হয়ে গেছে। সবাই খুব খুশি হয় এই মুহূর্তের পরিবেশ দেখে। তবে ড্র্যাগন যে স্কিলগুলো ব্যবহার করেছিল তা এল্যান সংগ্রহ করে রাখে, পরে কাজে লাগাতে পারে। এল্যান একটু সময় নিয়ে জাগে, তারপর দেখার চেষ্টা করে আকিরা এবং তার বডিগার্ডের সঙ্গে লড়াই করছে। সে ভাবতে থাকে, কে আসলে সবচেয়ে শক্তিশালী। এলান মনে করে যখন লিসা সেই ক্ষমতা ব্যবহার করেছিল মেয়েটাকে হিল করার জন্য, তখন সে সত্যিই এক ধরনের সেন্ট ক্লাস ছিল। লিসা বলে, হ্যাঁ আমার কাছে সেন্টের ক্ষমতা আছে, কিন্তু এটা গোপন, তাই এটা কেউ জানবে না। এলান বলে, চিন্তা নেই, তোমার সিক্রেট আমার কাছে পুরোপুরি নিরাপদ। এই সময় আকিরা বলে, আমি তোমার সঙ্গে একটা ডুয়েল করতে চাই, একটু প্র্যাকটিসের মতো। কিছু সময় পর সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়। এলান ও লিসা সবাইকে আমন্ত্রণ জানায় সঙ্গে আসার জন্য, কিন্তু আকিরা বলে, না, আমি একা দেখব এবং মেয়েটাকে সঙ্গে নিয়ে যাব, ওকে নিরাপদ রাখতে পারবো। এলানও বলে, ঠিক আছে, যদি সেটা তার পছন্দ হয় তবে ঠিক আছে। তবে একটু সন্দেহ থাকে এলানের সম্পর্কে, কি ঠিকভাবে করছে। এরপর সবাই চলে গেলে এলান ও লিসা প্রস্তুতি নেয়, কারণ এখন রিটায়ারমেন্ট কিছুক্ষণ স্থগিত করা দরকার, মিশন শেষ না হওয়া পর্যন্ত। লিসা খুব সতর্ক থাকে। লিসা ক্ষমা চায়, দুঃখিত, আমার কারণে তোমার সোয়ার্ড ধ্বংস হয়ে যাবে, তবে আমার একজন বন্ধু আছে, ও নতুন সোয়ার্ড ঠিক করে দিতে পারবে। এলান বলে, এর প্রয়োজন নেই, কিন্তু ঠিক আছে, দেখা যাক। এই সময় দেখা যায় লিসার বাবা এবং ভাই অনেক ফ্রাস্ট্রেটেড, তাদের মিশন ব্যর্থ হয়েছে। আসলে তাদের পরিকল্পনা ছিল প্রিন্সেসের সঙ্গে ডিমানকে পাঠানো, যাতে ডিল করতে পারে। ড্র্যাগনটি মূলত হিরোকে মারার জন্যই পাঠানো হয়েছিল, যেন তাদের গ্রামের সঙ্গে যে ঝামেলা হয়েছে বা শত্রু তাকে ধ্বংস করতে পারে, বদলা নিতে পারে। ড্র্যাগন অনেক রেগে ছিল। তার বাবা বলেন, একটু চুপ করো, খুব বেশি কথা বলছো। কিন্তু এলানের নজর চলে যায় সেই বোলারের দিকে, যিনি ওখানেই ছিলেন। বাবা বলেন, এই হিরোকে নিয়ে শেষ পর্যন্ত এই সব পরিকল্পনা কে করল? এত শক্তিশালী হিরো কিভাবে? এলান এবং সবাই এক সিটিতে আসে যেখানে নোওয়্যারকে খুঁজতে এসেছে। এলান খুশি হয় কারণ এখানে একসাথে অনেক ধরনের প্রজাতি বসবাস করছে। এলান দেখেও শক হয়ে যায়, কারণ হিউম্যানস এবং ডিমন হিউম্যানস একসাথে বসবাস করছে, এটা বেশ অদ্ভুত এবং অবাক করার মতো। সবাই পৌঁছায় সেই বাড়িতে যেখানে লিসার বন্ধু নোওয়্যার থাকে। সে অজ্ঞান বা কায়েম অবস্থায় ছিল, কিন্তু এলান দেখে সে মরে যায়নি। লিসা ওকে হিল করতে শুরু করে। কিছু হিলিংয়ের পরে সে পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপর লিসা বলে, ওকে ফোর্স করার দরকার নেই, ওর কাছে অনেক মানুষের জন্য এমার্জেন্সি সুইট তৈরি করার জিনিস আছে, তাই আমি এটা ব্যবহার করব না। কিন্তু লিসা চায় একবার দেখে নিতে, কারণ যুদ্ধের সময় তার সোয়ার্ড ধ্বংস হয়ে গেছে। লিসা চেক করে এবং শক হয়। সোয়ার্ডটি বিশেষভাবে তৈরি, পরিপূর্ণভাবে দক্ষতার সঙ্গে ব্যবহার করা হয়েছে, পুরো ক্ষমতা ব্যবহার করার পরই ধ্বংস হয়েছে। এখন সেই সুইট বা সোয়ার্ডকে রিপেয়ার করা বা নতুন তৈরি করার প্রয়োজন আছে। সে প্রস্তুত হয়ে যায় এবং সবাইকে সেই জায়গা থেকে বের করে দেয়। রাতভরও মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তারপর সবাই জঙ্গলের দিকে চলে যায় এবং অবশেষে শহরের দিকে রওনা দেয়। তাদের পিছু একজন ছোট মেয়ে চলে, সবাইকে খেয়াল করছে। সে বাটলারের জন্য কাজ করছে এবং সব তথ্য দিয়ে দিচ্ছে যে এখানে কি হচ্ছে। অ্যালান ভাবতে থাকে, এই মানুষটা এখানে কি করছে? জঙ্গলে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। এরপর দেখা যায় অ্যালান আসে দুই মেয়ের কাছে এবং বলে, আমি যে ড্র্যাগনের স্কেল এনেছি সেটা আমি বিক্রি করতে চাই। ড্র্যাগন মারা যাওয়ার পরে স্কেলটি পাওয়া যায়। অ্যালান সেটি বিক্রি করতে বের হয়, অ্যাডভেঞ্চার গলিতে যায়। সেখানে রিসেপশনিস্ট মেয়ে যখন সেই লাল রঙের ড্র্যাগনের স্কেল দেখে শক হয়ে যায়। সে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? কেউ কি প্রথমবার লাল রঙের ড্র্যাগন স্কেল এনেছে? তারপর সবাই সেই দিকে আকর্ষিত হতে শুরু করে। একজন বুড়ো মানুষ এবং বাটলার আসে। তারা জিজ্ঞেস করে, এই স্কেলগুলো তোমার কাছে কোথা থেকে এলো? লিসা স্পষ্টভাবে বলে, আমি আমার পার্টির সঙ্গে মিলিত হয়ে ড্র্যাগনকে মেরেছিলাম। বাটলার আরও জিজ্ঞেস করে, তোমার পার্টিতে কি হিরোও ছিল? লিসা বলে, হ্যাঁ, আমাদের পার্টিতে হিরোও ছিল, আমরা সবাই একসাথে মিলিত হয়ে তাকে মারি, কোনো মিথ্যে বলার দরকার ছিল না। বাটলার ধন্যবাদ জানিয়ে চলে যায়। অ্যালান ভাবতে থাকে, আমি ওই ব্যক্তির লেভেলও চেক করেছি, লেভেল একটাই, ব্যবহারহীন। ড্র্যাগন মারার মতো সাহস সে কখনোই পাবে না। কিন্তু মেয়েটি মনে করে, মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে। এরপর তারা পরবর্তী স্থানে পৌঁছে পুরো সুইট প্রস্তুত।
তবে আবারও কিছু ঘটনা ঘটতে চলেছে। নোওয়্যার অজ্ঞান অবস্থায় পড়ে আছে। লিসা ওকে হিল করে জাগিয়ে তোলে। কাজ করার কারণে সে একদম থকে গেছে। সে সুইট তৈরি করেছে। অ্যালান সেই সুইট দেখে খুব খুশি হয় এবং বলে, এত শক্তিশালী সুইট আমি আগে কখনো দেখিনি, একদম পারফেক্ট। লিসা বলে, ঠিক আছে, এখন আমি দেখতে চাই তুমি এটা কিভাবে ব্যবহার করছো। অ্যালান বলে, তুমি তো অনেক ক্লান্ত, এখনই বিশ্রাম করো, এখন সব করার দরকার নেই। কিন্তু শেষ পর্যন্ত লিসা অ্যালানকে নিয়ে যায় জঙ্গলে, যেন সে তার ম্যাসিভ স্কিলসের ব্যবহার দেখতে পারে। এলেন প্রশ্ন করে, সত্যি কি তুমি একজন স্যাড ম্যানের কাছ থেকেও ফোর্জ করতে চাও? তুমি তো অন্য কাজও করতে পারো, অনেক সহজ হতে পারত। লিসা বলে, পার্শ্ববর্তী গল্প আছে। আগে আমি একা একা এলফ ছিলাম, একমাত্র আমাকে একটা মেয়ে বাঁচিয়েছে। তারপর আমি তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলাম এবং যত্ন নিতে শুরু করেছিলাম। সে শুধু সুইটস তৈরি করত। তাদের সামনে হঠাৎ সেই ব্যক্তি আবার দেখা দেয়। সে বলে, কখন থেকে তুমি এখানে হান্টিং করতে এসেছো? লিসা জিজ্ঞেস করে, কেন তুমি আমাকে অনুসরণ করছো? তারপর সবাই জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যায়। এলান সামনে চলে, অনেক বড় মনস্টারের মুখোমুখি হয়। এলান একটিমাত্র আক্রমণ দিয়ে সব মনস্টারকে একসাথে শেষ করে দেয়, একদম মাখনের মতো মসৃণভাবে। নোওয়্যার খুশি হয়, কিন্তু তৃপ্ত নয়। সে বলে, আরও ভিতরে যাই, শক্তিশালী মনস্টারদের ধ্বংস করি। এলান বলে, ঠিক আছে, চল। ভিতরে ঢুকতে তারা বুঝতে পারে কিছু না কিছু গড়বড় আছে। এলান তার সিক ডাই ব্যবহার করে এবং আক্রমণ করে। যেখানে স্মোক ওয়ারিয়ার ছিল সে সরিয়ে যায়, ব্যারিয়ার উঠিয়ে দেয় এবং সামনে দেখা দেয় এক বড় মনস্টার, যেটা দেখতেই অনেক শক্তিশালী মনে হচ্ছে। ওবের দেখল এবং বলল, এইটাই সে যে মনস্টার বেনিসা মারেছিল। এই মনস্টারকেই আমার শিভারকে মেরেছিল। ওবের ব্যাকগ্রাউন্ড শেয়ার করে। সে বলল, যখন আমি বেনিসার সঙ্গে থাকতাম তখন সে আমাকে আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করত, কারণ সে সবসময় নিজের সুইট ফোর্স করত। আমি তার উপর হাত বসাতাম, কিন্তু সে কোনো রেসপন্স দেখাত না, কোনো ইমোশন দেখাত না, শুধু সুইট বানাত। আমি আকর্ষণ পেতে অনেক চেষ্টা করতাম, খাওয়ার জন্য কিছু চাইতাম, কিন্তু সে কিছু বলতো না। তাই আমি যা ভালো লাগতো সেটা নিজেই খুঁজে খেতাম। ওবের আরও বলল, একদিন আমি সুইটও চেষ্টা করলাম, কিন্তু পড়ে গেলাম, অনেক কিছু খোয়া গেল। তবু বেনিসা দেখল না আমি ঠিক আছি কিনা। সে শুধু নিজের ফোর্জিংয়ে ব্যস্ত ছিল। পরের দিন রাতভর কাজ করার পরে সে দেখল বেনিসা একটি সুইট পুরোপুরি শেষ করেছে এবং তার মুখে হাসি ফুটেছে। এরপর আসে প্রেজেন্টের সিন। ওবের বলল, দেখ, সেই দিন যে মনস্টার আমাকে মেরেছিল সেই মনস্টারই আমি মারতে চাই। এলান বলে, সে তো একদম শান্তভাবে বসে আছে, আমি কেন তাকে মারব? আমি কাউকে সমস্যা দিচ্ছি না। কিন্তু ওবের বলে, সে বেনিসাকে মেরেছে, তাই আমি তাকে মারব। তুমি মারো না, আমি নিজে মারব। ওবের সুইট নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলান তাকে থামায় এবং বলে, রুকো, তার ওপর এমন একটি ব্যারিয়ার আছে যা তুমি পার করতে পারবে না, আর তুমি তাকে স্ক্র্যাচও দিতে পারবে না। হোলি সুইট ছাড়া তুমি কিছুই করতে পারবে না। ওবের বলে, তোমার সুইট হোলি সুইটের থেকে কম নয়। অ্যালেন বলে, তোমার সুইট হোলি সুইটের থেকে কম নয়, আশেপাশেও তার মতো আর কোনো সুইট নেই, তাই তুমি চাইলে চেষ্টা করতে পারো, তবে বেরিয়ার ভাঙা ছাড়া তুমি তার ওপর কোনো স্ক্র্যাচও দিতে পারবে না। ওবের বলে, না, আমি নিজেরাই সব করব, তাকে মারব। অ্যালেন বলে, যদি তুমি সেটাই করতে চাও তাহলে কোনো ব্যাপার নেই, যা চাও করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। বলেই অ্যালেন চলে যায়। এরপর অ্যালেন পৌঁছে প্রিন্সেস লিসার কাছে। সে সেখানে বসে থাকে এবং প্রিন্সেসকে পুরো কাহিনী বলে দেয়। আমার সামনে একটি মনস্টার ছিল যা স্মোক ওয়ারিয়ারের বেরিয়ারের আগালে লুকানো ছিল, কেউ খুঁজে পেত না, তবে মনে হচ্ছে কেউ এই মনস্টারটিকে এখানে নিয়ে এসেছে। লিসা বলল, এটা কিভাবে সম্ভব? এত বড় মনস্টার তো জঙ্গলে কিভাবে আসতে পারে? অ্যালান বলে, আমার মনে হচ্ছে হয়তো কেউ আছে যে এই মনস্টারটিকে এখানে নিয়ে এসেছে। প্রিন্সেস বলে, তুমি কি শুধু আমার সুইটের শক্তি চালানোর জন্য এখানে এসেছো? অ্যালান একটু হাসে এবং বলে, না, তোমার অন্য কোনো উদ্দেশ্যও আছে না? প্রিন্সেস একটু বিব্রতভাবে বলে, হ্যাঁ, আরেকটি উদ্দেশ্যও আছে। আমার রাজ্যের যে জেনারেল ছিল সে খুব শক্তিশালী ছিল, কিন্তু হঠাৎ তার নিজের বাড়িতে তাকে হত্যা করা হয়েছে, তাই আমি সেই ঘটনাটি এখানে তদন্ত করতে এসেছি। কিন্তু এখানে হত্যার জন্য আসা কোনো উৎস নেই, কোনো সূত্রও পাওয়া যায়নি। সম্ভবত কেউ ডিমানেই আক্রমণ করতে পারে, তাদের কাছে এমন ক্ষমতা আছে যা দিয়ে তারা এমন আক্রমণ করতে পারে। কিন্তু একটি ডিমান কেন গোপনভাবে একজন বাটলার বা জেনারেলকে হত্যা করবে? এরপর দেখানো হয় ললি নামের একটি মেয়ে যা বাটলারের সঙ্গে মিলে জঙ্গলে সব দেখছে। সে ভাবছে এটা কিভাবে সম্ভব। অ্যালানের আক্রমণে সেই ব্যারিয়ার ভেঙে যায়। এরপর সে ফিরে যায় বাটলারের কাছে। বাটলার বলে, এখন আমাদের কাছে সময় কম, আমরা আজ রাতেই প্রিন্সেসকে শেষ করব, তারপর এখান থেকে চলে যাব। এটা শুনে সে খুব শকড হয়। বাটলার যোগ করে, এখন আর সময় নেই, কোনো বিকল্পও নেই, এবং তার গলায় স্লেভ কলারও আছে, তাই যা করতে হবে সেটা করতে হবে। এরপর দেখানো হয় নোওয়্যার, যা তার সুইট ফর্মে বা ফোর্জিংয়ে ব্যস্ত। অ্যালান বলে কি কি ভুল হচ্ছে তাই অনুযায়ী সে কাজ করছে। সে বারবার সুইটের উপর আক্রমণ করছে, ঠিক যেমন বেনিসা করত। হঠাৎ সে থেমে যায় এবং ভেবে বসে, সম্ভবত স্বপ্ন দেখছে। ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বেনিসার সময়ে তার বাড়িতে একটি বড় বাফ ছিল যা তাকে আক্রমণ করেছিল। সেখানে একটি বাটলার ছিল যা তাকে অর্ডার দিচ্ছিল তাকে শেষ করো, কারণ বেনিসা একটি এমন অস্ত্র বানাচ্ছিল যা হোলি বা সিক্রেট অস্ত্রের সাথে পাল্লা দিতে পারত। তাই বাটলার চাইতো সেই কোনো বিপদ তৈরি না হোক। যখন বেনিসা আক্রমণ করতে যায় তখনই বাফের আক্রমণের আগে
আগে একটি ব্যারিয়ার আসে, তাই তার সুইট সুরক্ষিত থাকে। বাফ আক্রমণ চালায়, কিন্তু অ্যালানের আক্রমণে তার টুকরো হয়ে যায়, চারপাশে শুধু রক্ত ছড়িয়ে পড়ে। বাফ বলে, ঠিক আছে, খুব ভালো, কিন্তু যখন সে সেই বাচ্চার ওপর আক্রমণ করতে যায়, হঠাৎ একটি বজ্রপাত এসে পড়ে। হিরো এসে তাকে বাঁচায়। বজ্রপাতের পর বাফ থেমে যায়, কিন্তু বাটলার এ নিয়ে ভাবে না, তাই আবার আক্রমণ চালানোর চেষ্টা করে। অ্যালান আবার আক্রমণ করে বাফের ওপর। বাফ তখন আঘাতপ্রাপ্ত হয়। তার মুখে সুইটের আংটায় দেখা যায় এটি একদম সিক্রেট হোলি সুইট, তাই সে স্থান থেকে চলে যায়। ভয় পেয়ে সে নিজের বাফের সঙ্গে পালিয়ে যায়। শেষমেশ নোওয়্যার কাছে এসে ক্ষমা চায়, মাফ করো, আমি তোমাকে বাঁচাতে পারিনি। নোওয়্যার বলে, সত্যি তুমি অনেক চেষ্টা করেছিলে বোন, কিন্তু আমি সেই সুইটকে এমনভাবে সেট হতে দেখছি, আমি আরও কঠোর পরিশ্রম করব এবং একটি সিক্রেট সুইটের চেয়েও বেশি শক্তিশালী ট্রাস্ট বা অস্ত্র বানাবো। এরপর সে জাগে এবং মনে করে সত্যিই এবার লিসা এসেছে, তাকে হিল করেছে, কিন্তু সে দেখে এখানে কেউ নেই, তাই আবার নিজের সুইটে ব্যস্ত হয়ে যায়। তবে এবার অ্যালান তাকে হিল করেছে, তাই তার জীবন বা স্বাস্থ্য ঠিক থাকে এবং সে তার কাজ চালিয়ে যায়। অশেষ পরিশ্রমের পরে সে শেষমেশ একটি সুইট তৈরি করে যা হোলি সুইটকে চ্যালেঞ্জ দিতে পারে। এবার সে প্রস্তুত সেই সুইট নিয়ে আক্রমণ করতে। সে বাফের ওপর আক্রমণ চালাতে বের হয়। জঙ্গলে পৌঁছলে বিস্টকে দেখে ওঠে, কিছু গালি দেয় এবং সতর্ক করে। এক আক্রমণ চালায়, কিন্তু পিছনে গিয়ে পড়ে, নিজেকে সামলায়। বাটলার বলে, তুমি সত্যিই শক্তিশালী, এমন কেউ যদি আঘাত পেত হয়তো এখন পর্যন্ত মারা যেত। যখন সে বাফের ওপর আক্রমণ চালাতে যায়, কিছু হয় না। বাফ ঝাঁপ দেয় এবং পেছন থেকে কিক মারায়, ফলে সে পড়ে যায়। বাটলার বলে, তুমি এবার মরবে এবং বাফকে আক্রমণ করার জন্য আমি আদেশ দিচ্ছি। কিন্তু অ্যালান মাঝখানে এসে তাকে পিছনে ফেলে দেয়। বাটলার হেসে বলে, ঠিক যেমন আমার পরিকল্পনা ছিল, তোমাদের ব্যস্ত রাখবো আর অন্যরা প্রিন্সেসকে শেষ করবে। কিন্তু সে সেখানে পৌঁছলে দেখল প্রিন্সেস নেই। প্রিন্সেস আগেই প্রস্তুত ছিল, আর অ্যালানের তৈরি ফরমেশনের কারণে কেউ কিছু করতে পারে না। স্নেক আক্রমণের জন্য প্রস্তুত থাকে। তার সঙ্গে ব্যারি লড়াই শুরু করে। ব্যারি সত্যিই শক্তিশালী এবং আক্রমণ চালাতে প্রস্তুত। সে ফাইনালি আঘাত করতে যাচ্ছে, কিন্তু লিসা তাকে থামিয়ে দেয়। কলারটা দেখে। লিসা ঠিক সেই মুহূর্তে সামনে এসে দাঁড়ায়। হঠাৎ পিছন থেকে ব্যারি তাকে নকআউট করে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়। আবারও দেখা যায় সেই বাফ, যাকে বাটলার আক্রমণ করার জন্য বলেছিল। কিন্তু বাফ একটাই আক্রমণে তার সুইটকে কোনো ক্ষতি না করে সেই বাফকে শেষ করে দেয়। বাটলারের অবস্থা খারাপ হয়ে যায়। সবাই দেখে অবাক, এত শক্তি কোথা থেকে এসেছে। বাটলার তখন ভয় পেয়ে পালায়। এরপর নোওয়্যারকে আবার লিসার কাছে নিয়ে আসে। তারা লুলি গার্লের সঙ্গে কথা বলার চেষ্টা করে, যাকে আগে বাঁধা ছিল এবং যিনি লিসাকে মারতে এসেছিল। লুলি গার্ল বলে, পুরো বেলেজ ধ্বংস হয়ে গেছে, তার কাছে আর কোনো শক্তি ছিল না, তাকে নিদ্রা দেওয়া হয়েছিল। বাটলারের কাজ ছিল তাকে ব্যবহার করা। নোওয়্যার শুনে ভাবতে থাকে এই পরিস্থিতি তার আগের মতোই, যখন বেনিসা তাকে বাঁচিয়েছিল। সে লুলি গার্লকে মুক্ত করে বলে, চিন্তা করো না, আমরা একসাথে থাকব, এক ঘরে। এখন লুলি গার্ল খুব আবেগে ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে। অ্যালান বলে, এখনও সব শেষ হয়নি, বাটলারকেও আমি শেষ করে দেব, যিনি এসব করার চেষ্টা করেছিল। তিনি তখন জঙ্গলে চলে যান এবং একের পর এক আক্রমণ চালান। এদিকে দেখানো হয় বাটলার পাহাড়ে লুকিয়ে থাকে। সেখানে একটি বড় ডি ম্যান তার দিকে আসছে। সে একদম শকড হয়ে যায়। দেখা যায় এই ডি ম্যানকেও আগের সময় অ্যালানের বাবার দ্বারা বাটলারের মতো আদেশ দেওয়া হয়েছিল, যে আদেশে সেই জেনারেলকেও মারার জন্য বলা হয়েছিল। ডি ম্যান নীরবে সেই আদেশ পূরণ করেছিল। এখন আবার নতুন আদেশ আসে। প্রিন্সেস আর তার দলের ওপর আক্রমণ চালাতে যাচ্ছিল হিরো, কিন্তু তখন তার সান মাঝখানে ঝাঁপ দিয়ে বলে, প্রিন্সের সঙ্গে আমি নিজে ডিল করতে চাই। এই কথা শুনে সে খুব রেগে যায়। এদিকে দেখা যায় নোয়া মানে শপে বসে আছে। প্রিন্সেস বলছে রাতের যে ঘটনা ঘটেছিল বা যেটা হতে পারে ডিমান কাজ সম্পর্কিত, তার কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, তাই আরও ইনভেস্টিগেশন করতে হবে। নোয়া বলে কাছেই একটা গ্রাম আছে, সেখানে সিলভার কালারের একটি নাইট যিনি হরমার পড়েছিলেন তাকে দেখা গেছে। লোকজন এই নাকি ঘোস্ট নিয়ে অনেক গল্প করে। এই কথা শুনে নাইটটা খুব ভয় পায়, যেন 5 বছরের শিশু, তাই আরও সতর্ক হয়ে যায়। প্রিন্সেস ইসেবার থেকে খুশি নয়, সে নিজেই চেক করতে চায়। নোয়াও বলে ঠিক আছে। প্রিন্সেস মনে করে হয়তো ডিভান এমন কিছু করতে পারে যেমন ডেডসকে কন্ট্রোল করা, তাই সে সেই গ্রামের দিকে চলে যায়। গ্রামে পৌঁছে তারা গ্রামবাসীদের জিজ্ঞেস করে, নাইট ঘোস্টের ব্যাপারে কিছু জানো? কিন্তু কেউ কিছু জানে না, কেউ দেখেনি। অ্যালান বলে, আমাকে আগে গ্রেভিয়ার্ড চেক করতে হবে। গ্রেভিয়ার্ডে যাওয়ার পর দেখা যায় নাইটটা খুব ভয় পেয়েছে। হঠাৎ পিছন থেকে কিছু শব্দ আসে। সে ফাইটের জন্য প্রস্তুত হয়, কিন্তু কিছু দেখেনি। পিছনে দাঁড়ানো একজনকে দেখে যার চোখ পুরোপুরি সাদা। অ্যালান বলে কিছু সন্দেহজনক আছে, আর ব্লেজের দিকে তাকায়। যখন তারা সেখানে পৌঁছায় তখন দেখা যায় ওই জায়গার লোকেরা বলে, এখানে কোনো সিলভার আর্মার পরা ঘোস্ট নেই, যদি তোমরা চাও 2 দিন এখানে থাকতে পারো আর নিজেই চেক করতে পারো। অ্যালান তাদের অফার অ্যাকসেপ্ট করে। রাতের সময় সবাই আলাদা আলাদা রূপে বিশ্রাম নিচ্ছে। প্রিন্সেস যখন ঘুমোচ্ছিল তখন সে স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখা যায় সে তার আঙ্কেলের সঙ্গে আছে, যিনি এক নাইটও, তার ব্যক্তিগত বডিগার্ডও আছে। হঠাৎ তার চোখ খোলে। আশেপাশে কিছু শব্দ শুনে সে জানালার দিকে যায়। বাইরে দেখেন এক নাইট দাঁড়িয়ে আছে, যার রূপ হয়তো তার আঙ্কেলের মতো। সিলভার আর্মার পরা সেই নাইট তাকে অনুসরণ করছে, তাদের পিছনে পিছনে জঙ্গল দিয়ে যাচ্ছে। হঠাৎ মাটির মধ্যে থেকে জম্বি বের হয়ে আসে। প্রিন্সেস খুব জোরে চিৎকার করে। বুঝতে পারে সব কিছু তার স্বপ্নের মধ্যে ছিল, স্বপ্নের ভেতর আর একটা স্বপ্ন। এই সময় অ্যালানও পাশে থাকে। সে প্রিন্সেসকে জাগায়, ধীরে ধীরে শান্ত হতে বলে,
ঠিক আছে, কিছুক্ষণ এভাবেই দাঁড়াও। রাত পড়ে, অর্থাৎ সন্ধ্যার সময়। সবাই হ্যালোইন উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভূতের সাজে আছে, ফেস্টিভ্যাল উপভোগ করছে। অ্যালান আর তার বন্ধু সবাই দূর থেকে এটি দেখছে। হঠাৎ পিছন থেকে এক ব্যক্তি আসে। তার চোখ পুরো সাদা। সে বলে, তোমরা এই গ্রামের লোকদের সঙ্গে মিলে পার্টিটা উপভোগ করো। কিন্তু প্রিন্সেস বলে, আমি এখন একটু ক্লান্ত, তাই যাব না। অ্যালেন তার পাওয়ার দিয়ে পুরো এলাকা স্ক্যান করে, আশেপাশে কোনো বিপদ আছে কিনা দেখছে। লিসা সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার নাকে একটা অদ্ভুত গন্ধ আসে। চারপাশে তাকায়, তখন দেখতে পায় তার আঙ্কেল সবাইয়ের ভিড়ের অন্য পাশে দাঁড়িয়ে আছেন। এটা দেখে সে সেই গন্ধের দিকে চলে যায়। ভিড়ের মধ্যে দিয়ে চেয়ে চেয়ে এগোতে থাকে। তারপর জঙ্গলের দিকে যাওয়া আঙ্কেলদের পিছনে পিছনে চলে যায়। জঙ্গলে পৌঁছে সে দেখে তার আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছেন। শক হয়ে বলল, আঙ্কেল, আপনি বেঁচে আছেন? আমি তো জানতাম। আঙ্কেল বলে, অবশ্যই, এখানে সব ঠিক আছে। লিসা বলে, শেষবার আমরা যখন জঙ্গলে গিয়েছিলাম আপনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিলেন। অনেক মনস্টার আমাদের উপর আক্রমণ করেছিল। আপনি নাইটদের সঙ্গে লড়াই শুরু করেছিলেন, কিন্তু আপনার আক্রমণগুলো পুরো সফল হয়নি। অন্য নাইটও মনস্টারের উপর আক্রমণ করেছিল। তারপর আপনি ফাইট করতে করতে ক্লিফ থেকে পড়ে গিয়েছিলেন। নাইটরা আপনার সঙ্গে লড়ছিল। পরে সোলজাররা খুঁজেছে, কিন্তু আপনার মৃতদেহ কেউ পায়নি। তাই আমি বিশ্বাস করেছিলাম হয়তো আপনি বেঁচে আছেন। আর আমি খুশি যে আপনি ঠিক আছেন। লিসা জিজ্ঞেস করে, কিন্তু এতদিন পরে আপনি কেন ফিরে এসেছেন? আগে কেন আসেননি? আঙ্কেল বলে, তোমার বাবা চেয়েছিলেন তোমাকে মারতে। তিনি খুব ভালো মানুষ নন। তিনি সবসময় চেয়েছেন যে যাদের কাছে গডের দেওয়া ন্যাচারাল পাওয়ার আছে তাদেরই সম্মান করা হোক। যেমন তোমার প্রিস্ট পাওয়ার আছে। একজন ব্যক্তি যে পাওয়ার ব্যবহার করছে সে আসলে হিরো। সে চায় তোমাকে মানিয়ে নিতে, কারণ তার মতে তোমার বাবা এবং রাজ্য তার জন্য ঝুঁকি তৈরি করছে। তাই সে চায় সবাইকে হটিয়ে দিয়ে এই সমস্যা সমাধান করতে। সে বলে, চলো আমার সঙ্গে এসো, আমরা একসাথে সব ঠিক করব আর তোমার বাবাকে হারাবো। কেমন হবে? কিন্তু লিসা তার আঙ্কেলের কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, কিন্তু আঙ্কেল, আমি কি বিশ্বাস করব? আমি তো বলি আমরা শান্তভাবে বসে সব আলোচনা করতে পারি, তারপর মিলেও সমাধান বের করতে পারি। কিন্তু লিসা বুঝতে পারে সে সহজে বোঝানো যাবে না। তাই সে তার আসল রং দেখায় এবং ডার্ক এনার্জি ব্যবহার করে আক্রমণ করে। কিন্তু তখনই অ্যালান এসে থামায়। সে লিসাকে পিছনে নিয়ে বলে, আমি সবসময় তোমার উপর নজর রাখছি, দেখছি তুমি কোথায় যাচ্ছ, কারণ আমি আগে থেকেই জানতাম এমন কিছু হতে চলেছে। অ্যালান তার কৌশল ব্যবহার করে ডার্ক এনার্জির স্ট্রিংগুলো কেটে দেয়। ফলে লিসা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লিসা তখনও কিছুটা চিন্তিত। অ্যালান বলে, চিন্তা করো না, সে আগে থেকেই মারা গেছে। আর তোমার বাবার সম্পর্কে যা যা বলা হয়েছে সবই মিথ্যা। কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি নিজে সবসময় প্রোটেক্ট করবে। লিসা হাসে, ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে একটি ডুয়েল করতে চাই। অ্যালানও ডুয়েল একসেপ্ট করে। ফাইট শুরু হয়, দুজনেই লড়াই করছে। কিন্তু লিসা চিন্তা করছে তার অতীত এবং আঙ্কেলের কথা নিয়ে। সে বলেছিল যে সে সারা জীবন লিসাকে প্রোটেক্ট করবে, যতক্ষণ না কেউ তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে তার পাশে দাঁড়ায়। আর আজ সত্যি সে তার প্রতিশ্রুতি পালনের পর এই দুনিয়া ছেড়ে যাচ্ছে। তার পাশে আর কেউ আছে যিনি তাকে সবসময় প্রোটেক্ট করতে পারবেন। কিন্তু সে লিসাকে বলেছে চিন্তা করতে হবে না। এরপর তারা রাস্তার পাশে বসে বা শুয়ে বিশ্রাম নেয়। লিসা তখন অনেক কাঁদতে থাকে। ইঁদুর দেখা যায় ব্লেজের বল যা তার উপর দাঁড়িয়ে নিচে তাকাচ্ছে। ব্লেজের চিফ তার কাছে আসে এবং বলে, তুমি এতদিন থেকে সব সত্যটা জানতো? অ্যালান বলে, শুরু থেকেই জানতাম। সব ব্লেজাররা মরে গেছে, কেউ এখানে বাঁচেনি। কিন্তু তারপরেও আমি এটা করতে চাইনি। আমি চাইনি যে সুখী ব্লেজদের ধ্বংস করতে হোক। যদিও সবাই মৃত, তবুও সে সবকে শুরু থেকেই নিয়ন্ত্রণ করছিল। এটা সে জানে, কারণ তুমি একজন ডিমন। কিন্তু সে কেবল মার্সির ওপর জীবন কাটাতে চায়নি। তাই সে সব ভিলেজারদের তার ওপর আক্রমণ করতে পাঠায়। কিন্তু তার পাওয়ার জানা থাকায় সে সব কন্ট্রোল কেটে দেয় এবং এক আক্রমণে প্লে চিফকে 2 ভাগে ভেঙে দেয়। কারণ সে একজন ডিমন, সবকিছু নিয়ন্ত্রণ করছিল। ডিমন মারা যাওয়ার পর একটি স্টোন বাঁচে। ওই স্টোনটা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় এতে কিছু সায়েন্টিফিক বা জ্ঞান আছে যা তার ছোট ভাই থেকেও এসেছে। এর মানে সব পিছনের ছক এখানে থাকতে পারে, এমনকি নাইটের নকল তৈরির পেছনেও। এদিকে লিসাকে এক নাইট জানান দিচ্ছে আমাদের নাইট যা আগে হারিয়ে গিয়েছিল বা মারা গিয়েছিল ফিরে এসেছে। এটা শুনে সবাই অবাক হয়। এলানের ভাই অর্থাৎ ব্রেড তার অতীতের কথা মনে করে। তার মা মারা গিয়েছিল। কিছু সময় পর তার মা মৃত্যুর পর তার বাবা খুবই আপসেট হয়ে পড়েন। তারা দুজনেই ব্রেডকে দেখে অনেক খারাপ লাগে। ব্রেডের জন্য এটা এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সবাই তাকে ঘৃণা করত, বলতো যে সে ফেইলিয়ার। এলান সবসময় চেষ্টা করত তাকে আরাম দিতে, কিন্তু সবাই এলানকেও বেশ কিছুটা পাগল মনে করত। তারা এলানকে তার ছোট ভাইয়ের সঙ্গে তুলনা করত, তাই সে সবসময় নিজেকে ব্যর্থ মনে করত। একদিন এলান ঘুম থেকে উঠে খুব রেগে একটি পাঞ্চ মারল, কারণ সে একটা স্বপ্ন দেখেছিল। এরপর সে বাবার কাছে গেল এবং তার হাতে একটি চিঠি পেল, যেটা সে জ্বালিয়ে দেয়। চিঠিটিতে লেখা ছিল, তুমি একমাত্র সন্তান যে আমাদের পরিবারকে লিড করার যোগ্য। এখন সময় এসেছে আমাদের বদলা নেওয়ার। এদিকে দেখানো হয় সবাই রুমার ছড়াচ্ছে যে যেসব ডাইট জেনারেল ছিল তারা আবার রিভাইভ হয়েছে। তারা রেবেল টিম তৈরি করছে বা রাজার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। তারা সাধারণ মানুষকেও প্রভাবিত করছে যেন তারা তাদের সঙ্গে যোগ দিয়ে রাজার থেকে বদলা নেয়। অন্যদিকে এক হোলি নাইট এডওয়ার্ড তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যাচ্ছিল এবং চেয়েছিল নিশ্চিত হতে যে এই রুমারগুলো সত্যি না মিথ্যা। সে বলল,
রুমারগুলো বাস্তবেই ছড়াচ্ছে। তারপর সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করল, নাইটস বা লর্ড, তুমি কি করো আগাম? এডওয়ার্ড বলল, প্রথমে পরিস্থিতি দেখি, তারপর সিদ্ধান্ত নেব। যদি কেউ কিং বা কিংডমের জন্য হুমকি হয়ে থাকে, আমি তাকে নিশ্চয়ই শেষ করে দেব, চাই সে রিভাইভ জেনারেল হোক বা অন্য কেউ। যদি তারা হুমকি না হয়, তাহলে কিছুই করার নেই। তাহলে এবার এগিয়ে দেখি। তারা একটা পাথরের গলিতে ঢোকে। হঠাৎ তাদের সামনে একজন মানুষ দাঁড়িয়ে থাকে, কালো জামা পরে। সে ফাটল ধরে প্রস্তুত থাকে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে। সেই মানুষটি আসলে একজন আর্চফিস্ট এবং সে বলে যে সে তার সঙ্গে কিছু কথা বলতে চায়। সে যেন নিজের চার্চ থেকে বাইরে এসেছে। এদিকে এলবার্ট বলে, এত ঝুঁকিতে বাইরে বের হওয়া ঠিক নয়, আমি তো বলছিলাম সাথে আসার জন্য। এলবার্টের কথা শুনে আর্চফিস্ট বলে, ঠিক আছে, যদি কথা বলতে চাও আমরা চলতে প্রস্তুত। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট একটু অস্বস্তি বোধ করছে, সে যেন কিছুটা অজানা অনুভব করছে। আর্চফিস্ট বলে, কোনো সমস্যা নেই, আমরা শুধু কিছু কথা বলবো, কোনো ঝুঁকির মধ্যে যাচ্ছি না। এরপর সে তাকে ফিরে যাওয়ার জন্য বলে এবং অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে চলে যায়। এরপর তারা একটা রুমে ঢোকে যেখানে সবাই নীরব। হঠাৎ পিছন থেকে কেউ আক্রমণ করে। আর্চফিস্ট তার ব্লাড লাস্ট ফিল করে এবং আক্রমণ থামায়। যখন সে পিছনে দেখে, তখন কোনো অপরিচিত ব্যক্তি নেই, বরং তার বন্ধু আর্নের বাবা ক্রক দাঁড়িয়ে আছেন। সে বলে, তুমি যখন থেকে তোমার বাইফ ফাইনাল করেছিলে, আমি তোর দিকে নজর রাখছি। এখানে আসার কারণ কি? আর্চফিস্টের চোখ লাল হয়ে যায়। বোঝা যায় যে তার ভিতরে ডিমান বা ডিভান কন্ট্রোল করছে। সে আক্রমণ চালায়। এলবার্ট বলে, আমার মনে হয় এটা আর কারো কথা শুনছে না, কারণ এটা ডিভানের কন্ট্রোলের মধ্যে। ফাইট শুরু হয়। আর্চফিস্টকে আটকাতে আসে তার ছেলে ব্রেড। সে ওই জায়গায় বসে কিছু ভাবছে। তার মায়ের ফাইনালের দিনের কথা মনে করে, কারণ সে তখন ছোট ছিল এবং বুঝতে পারত না যে মানুষরা মারা গেছে। সে বলে, এলান, দেখো, যে মাদার এতক্ষণ কেন জাগছে না সেটা সে বুঝতে পারছে না। সে মরার মানে কি সেটা জানে না। এলান বলে, একদিন প্রত্যেকেরই এমন সময় আসে যে সে চলে যেতে হবে। প্রতিটি মানুষেরও মারা যাওয়া দরকার। এলান তার হাত ধরে তাকে কমফোর্ট দেয়, তারপর তাকে পাশে বসিয়ে দেয় যেন সে একটু শুতে পারে। ব্রেড কিছুটা ভয় পায়। তার বাবা তাকে সবসময় ইউজলেস ফিল্ড বলে ডাকে, তাই ব্রেড ভাবতে থাকে, এটা কি সত্যিই ফিল্ড? এলান বলে, না, তুমি তাদের কথা শোনো না, যারা তোমাকে কোনো সুযোগ না দিয়ে বিচার করতে চায়। তাদের কথা উপেক্ষা করো। এভাবে দিন কাটতে থাকে। ব্রেড তার বাবার চোখে ধীরে ধীরে গুরুত্ব পেতে থাকে, আর এলান যেন একটা ইউজলেস ফিল্ড হয়ে যায়। তার বাবা ব্রেডকে বেশি পছন্দ করে, এলানকে নয়। এজন্য ব্রেড এলানকে বলে, তুমি তো পরিবারের জন্য একেবারেই কাজের না। কিন্তু এলান সবসময় ব্রেডকে বলেছে, যদি তুমি কখনো ভুল পথে চলে যাও বা ভুল সিদ্ধান্ত নাও, তবে আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব। এবার প্রেজেন্টে এলান সবকিছু ভাবছে। হঠাৎ একজন আসে এবং বলে, সব প্রিপারেশন শেষ, এখন তোমার প্ল্যান কি? নিজে এক্সিকিউট করতে হবে। এলান বলে, হ্যাঁ ঠিক আছে, এবং বলে যে চার্চের বিশপকে ব্যবহার করে এডওয়ার্ডকে ঠিক সেই জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে পৌঁছানো দরকার ছিল, অর্থাৎ তার বাবার সামনে। কিন্তু ফাইট করা এত সহজ নয়, এড অনেক শক্তিশালী। এলান বলেন, আমার এরিয়ার রেডিয়াসের মধ্যে যদি কোনো গিফটধারী আসে যার কাছে পাওয়ার আছে, তাকে আমি কন্ট্রোল করতে পারি, তাই সে অনেক শক্তিশালী। তবু এলান বলছে, চিন্তার করার কিছু নেই, এড সব দেখবে। এখন তোমার কাজ হলো শুধু তোমার দেওয়া কাজটা করা। সে নিজের কাজ করতে যায় এবং বলে, হ্যাঁ ঠিক আছে, তাও এখনো অনেক ফেলিয়ার আমাদের দিক থেকে হয়েছে। যদি এই কাজটা সাকসেসফুল হয় তাহলে সত্যি অনেক ভালো হবে, কারণ সে ডেমনদের জন্য ডিউনের পার্টিসিপেশনে কাজ করছে। তারপর সে বলে, ঠিক আছে, পাশে একজন আসে, ডি টাইপের। সে বলে, এখন তোমাকে এগিয়ে যা কিছু হবে সব দেখতে হবে। তারপর আরেকজন আসে, একই ধরনের টেলিপ্যাথির মতো। সে বলে, হিরো সিটি চলে এসেছি। আর ये এখানেই कहानी আজকের एलन नाम के एक ভিডিওটি শেষ लड़के হয়। की जो এর कि পরবর্তী मुफ्त পার্ট पावल দেখার होता है জন্য लेकिन এই सभी लोगों চ্যানেলকে के सामने সাবস্ক্রাইব शो ऑफ করে আমাদের करता है পাশেই कि वह থাকো। আর काफी যদি ज्यादा এই वीक ভিডিওতে है 100টি লাইক इसीलिए আর 50টি उसकी लाइफ होती সাবস্ক্রাইবার काफी পূরণ हालत से করে भरी দাও, जाती তাহলে है আমি খুব और তাড়াতাড়ি पहली এর जो পরবর্তী पहली পার্ট लाइफ थी নিয়ে उसमें আসবো। भी দেখা एलन नाम হচ্ছে से এর सुपर পরের हीरो ভিডিওতে। था সেই जो পর্যন্ত कि ভালো कम्युनिटी को থেকো, प्रोटेक्ट সুস্থ करता থেকো, था ধন্যবাদ। लेकिन